দর্শক, এবার মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে গর্জে উঠেছে আমাদের সেনাবাহিনী। আমি একটু পড়ে শোনাই যে মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর। সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সোমবার বলেন যে এরকমটা হলে তা কঠোরভাবে দমন করা হবে। যদি আর কোনো মুক্তিযোদ্ধাকে অপমান করা হয় তাহলে তা সেনাবাহিনী কঠোরভাবে দমন করবে। এবং তিনি আরো বলেছেন যে সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রস্তুত, তারা ইলেকশন কমিশনের নির্দেশনা অপেক্ষায় আছেন। এবং আরো বলেন যে মব সৃষ্টি করে সারা দেশে প্রায় প্রতিটা দিনই কোনো না কোনো বিশৃঙ্খলা হচ্ছে। এসব দমনে সেনাবাহিনী সবসময় হুঁশিয়ারি দিয়ে আসছে। সম্প্রতি টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায়ও হামলার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী আরো বলেন যে এই মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী। কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই। এবং এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সম্মান করেছি আজও করি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তরস্থল থেকে সম্মান এবং শ্রদ্ধা করব। কোনো মব মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করে দেখতে পারবে না। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যে বিএনপি করে ফজলুর রহমান, তার বাড়ির সামনে একটি মব সৃষ্টি হয়েছিল। যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিত হয়ে মব নিয়ন্ত্রণ করেছে। তবে একটা ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন যে সামনের দিনগুলোতে আমরা মব দমন করব এবং পরিস্থিতি আরো উন্নতি হবে ইনশাল্লাহ। এই মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স। যেখানে যখন মব হয়েছে তখন সেনাবাহিনী দ্রুততার সঙ্গে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এবং আপনারা জানেন যে কিছু ইউটিউবার বলেছে যে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। তখন তিনি বলেছেন যে না, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে সেনাবাহিনী কেন এই মুক্তিযোদ্ধাদের অসম্মান নিয়ে হুঁশিয়ারি দিল? দেখুন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা যে অন্যায় করলে তার শাস্তি তারা পাবে না এটাও না। কিন্তু তারপরেও সেখানে মব দিয়ে তাদেরকে অপদস্থ করা যাবে না। এবং আমি মনে করি যে সাম্প্রতিক সময়ে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, কাদের সিদ্দিকী বাসায় ঘুমিয়েছিলেন, সেই বাসায় আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়েছে, গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে, জানালা কাঁচ মাছ ভাঙা হয়েছে। এবং ঢাকার রিপোর্টার্স ইউনিটে একটি অনুষ্ঠানে, সংবিধান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে লতিফ সিদ্দিকীকে মব সৃষ্টি করে অপদস্থ করা হয়েছে এবং তারপর তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং কিছুদিন আগে সাবেক সিইসি নুরুল হুদা, তার গলায় জুতার মালা দিয়ে তাকে পুলিশে দিয়েছে। এখন অবশ্যই যদি কোনো মুক্তিযোদ্ধা কোনো অন্যায় করে তাহলে সে শাস্তি পাবে, কিন্তু তার আগে যেভাবে মব সৃষ্টি করে, যেমন নুরুল হুদার গলায় জুতার মালা, লতিফ সিদ্দিকীকে অপমান অপদস্থ, খোঁচা, কাদের সিদ্দিকীর বাড়িতে আগুন লাগানো, এই সব কিন্তু সেনাবাহিনী ভালোভাবে নিতে পারেনি। কারণ সেনাবাহিনী মনে করতেছে যে এতে যেই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন তাদের প্রতি অবমাননা করা হচ্ছে। এখন দর্শক, কাদের সিদ্দিকীকে আমি পছন্দ করি না। কারণ এই কাদের সিদ্দিকী, তিনি বঙ্গবন্ধুর মৃত্যুর পর কাদেরিয়া বাহিনী করে তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ করেছেন। তারপর উনি যোগ দিলেন ঐক্য ফ্রন্টে 2018 সালের নির্বাচনে। ঐক্য ফ্রন্টে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করে পরে তিনি বললেন যে আমি বিএনপি করিনি, আমি কামাল হোসেনের দল করছি। তারপর তিনি আবার শেখ হাসিনার সঙ্গে মিল দিলেন 2022 সালে। 2022 সালে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন। 23 সালে তিনি সপরিবারে দেখা করলেন এবং তিনি বললেন যে আমি আমার বোনের কাছে এসেছি, আমি আমার বোনের জন্য জীবন দিয়ে দিব, আমার বোন প্রয়োজনে আরো 10 বছর ক্ষমতা থাকবে। কিন্তু এত তেল দেওয়ার পরেও কাদের সিদ্দিকীকে কিন্তু শেখ হাসিনা নেননি। 24 সালের নির্বাচনে তিনি নৌকা মনোনয়ন পাননি। এবং এরপরে যখন হাসিনা পালিয়ে গেল তখনই কাদের সিদ্দিকী বলেছেন যে একটা জালিমের বিদায় হয়েছে, এই হাসিনা দেশটা 12টা বাজে গেছে, দুর্নীতি করছে, গণহত্যা করছে। তাহলে এই কয়েক মাসের মাথায় যেই হাসিনা আপনার বোন জীবন দিবেন, হাসিনার 10 বছর থাকবে আপনি চান, সে গণহত্যাকারী হয়ে গেল। তারপর আবার তিনি কি বলেছেন, জামাতের সঙ্গে নাকি তিনি ব্যস্ত যাবেন না, অথচ এই গত রোজা কিন্তু তিনি জামাতের ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। তো এই সমস্ত বিষয়ে তার প্রতি আমার কোনো সম্মান শ্রদ্ধা নাই। তারপরেও তার বাসা ভাঙা আমি তীব্র নিন্দা জানাই।
এটা যারা করেছে তারা করতে পারে না, এটা ঘোরতর অন্যায়। লতিফ সিদ্দিকী সে মোটামুটি ক্লিন ইমেজের মানুষ, কিন্তু তাকে যেভাবে অপমান করা হয়েছে যে লতিফ সিদ্দিকী দুই গালে জোতা মারো তালে, এগুলো অত্যন্ত অন্যায়। নুরুল হুদা অত্যন্ত নিকৃষ্ট মানুষ, কোনো সন্দেহ নাই। তিনি সেই রাতের ভোট এগুলো করেছেন, রাতের ভোট দিনে করেছেন, কিন্তু তাকে সুনির্দিষ্ট মামলায় একমাত্র পুলিশই অধিকার রাখে গ্রেপ্তার করার জন্য। কোনো মব সেখানে গিয়ে তার গলায় জুতার মালা পরাতে পারে না, সে যত বড় অপরাধী হোক না কেন। তো এই কারণেই সেনাবাহিনী এখন এই হুঁশিয়ারিটা দিল, কারণ সেনাবাহিনী মনে করতেছে যে এখনই সময় হুঁশিয়ার করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যেই মব সৃষ্টি হচ্ছে এবং সেনাবাহিনী বলতেছে যে হুঁশিয়ার করে দিলাম, সামনে যদি মব হয় আমরা আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবো, এটা আসলে সেনাবাহিনী কাকে উদ্দেশ্য করে বলেছে? সরকারকে, না বিএনপিকে, না জামাতকে? আমরা দেখেছি যে এই লতিফ সিদ্দিকীদেরকে অপমান করা হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, তারপর সরকার গ্রেপ্তার করলো, সেখানে কিন্তু বিএনপি জামাত উভয় পক্ষের মবই ছিল। কাদের সিদ্দিকীর বাসায় কে বা কারা হামলা চালিয়েছে আমরা জানি না, কিন্তু অনুমান করতে পারি। এবং নুরুল হুদার গলায় যারা জুতার মালা পরিয়েছে তাদের ফেস কিন্তু ক্যামেরা দেখা গিয়েছে। এবং যেখানে যারা যারা মব করেছে, সরকার ওই মবের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তারা ভিকটিমদেরকে গ্রেপ্তার করেছে। এখন তাহলে সেনাবাহিনী যে এই মবের বিরুদ্ধে হুমকি দিল, মূলত এই হুমকিটা কাদেরকে দিল? আমি মনে করি এই হুমকিটা সরকারকে, বিএনপিকে, জামাতকে, এনসিপিকে, সব দলকে দেওয়া হয়েছে। কারণ সেনাবাহিনীর কথা স্পষ্ট যে এভাবে আর মব সৃষ্টি করা যাবে না। এবং আমি মনে করি যে সেনাবাহিনীর কথার যৌক্তিকতা আছে, কিন্তু আবার যদি যদি সব দিক দিয়ে সেনাবাহিনী নিজেও যৌক্তিকভাবে চলতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না। আচ্ছা, নুরুল হক নূরকে সেনাবাহিনী মেরে এইরকম আহত করলো কোন যুক্তিতে? যদি আমি এই প্রশ্ন করি সেনাবাহিনীকে, এবং সেনাবাহিনী বলবে যে নুরুরাই করেছে, সেই করেছে, আমাদের সেনাবাহিনীকে আহত করেছে, আগুন ধরে দিয়েছে, কিন্তু ভাই কিছুই করে নেই। শুধু শুধু সংবাদ সম্মেলন চলাকালে নূরকে পিটিয়ে আহত করেছে সেনাবাহিনীর কিছু অফিসারের নির্দেশে। এটার তীব্র নিন্দা জানাই। কিন্তু এটা যদি সেনাবাহিনী বলতো যে আমরা দুঃখিত, যারা নূরকে মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তাও বলে নাই, বরং এই নূরকে মারা যে বৈধ এটা সাফাই করে গিয়েছে। কিন্তু এই যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নিল, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ মনে রাখবেন, যদি কোনো লোক তারা ভিন্ন ব্যানারে, ভিন্ন নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করে এবং সেটা পুলিশের অনুমতি নিয়েই করে, যেমন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু পুলিশের অনুমতি নিয়েই কিন্তু অনুষ্ঠানটা করা হয়েছিল, মঞ্চ ৭১ যেটা, তাহলে পুলিশ কেন অনুমতি দিল সেদিন? যদি সরকার নাই চায় অনুষ্ঠানটা হোক, তাহলে কেন পুলিশ অনুমতি দিল? এখন এই যে সেখানে লতিফ সিদ্দিকী গেল, মঞ্জুর আলম পান্না গেল, কার্জন গেল, আবু শহীদ খান গেল, সচিব আবু শহীদ খানকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এখন যদি তারা গোপনে গোপনে আওয়ামী লীগকে ফিরানোর চেষ্টাও করে, যতক্ষণ না পর্যন্ত সরকারের কাছে কংক্রিট প্রমাণ আছে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইতেছে, ততক্ষণ পর্যন্ত সরকার এদেরকে গ্রেপ্তার করতে পারবে না। চোখ কান খোলা রাখবে, গোয়েন্দারা নজর রাখবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবে না, একটি রাষ্ট্রের আইন তাই বলে। কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হলো কেন? সন্ত্রাস বিরোধী আইনে। একজন মুক্তিযোদ্ধা, কিছু মুক্তিযোদ্ধা নিয়ে, তারা বৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সংবিধান রক্ষার জন্য একটা আলোচনা অনুষ্ঠান, হ্যাঁ সেখানে কিছু লোক উস্কানি দিয়েছে, কিন্তু এটা সত্য, তারপরেও তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না। এবং পুলিশ, যেই পুলিশ সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে, সেই পুলিশ গিয়ে মবদেরকে না ধরে ভিকটিমদেরকে গ্রেপ্তার করে কারাগারে ভরতেছে, এটা কিন্তু সেনাবাহিনী পছন্দ করতেছে না। কিন্তু সেনাবাহিনী কিছু করতে পারতেছে না, কারণ সেখানে সেনাবাহিনী কিছু করার নাই, কেন এটা সরকার করতেছে, সেনাবাহিনী কি করবে? কিন্তু সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর যে এইসব মব এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান, এগুলো পছন্দ করতেছে না, এটা সেনাবাহিনীর কথাতে স্পষ্ট। এবং আমি আগেও বলেছি, এখনো বলি, যে নুরুল হক নূরের উপর সেনাবাহিনী যেই পরিকল্পিত হামলা করলো, এই হামলাটা সরকারকে মারাত্মক বিব্রত করেছে। ডক্টর ইউনূস নূরের উপর আক্রমণে খুবই কষ্ট পেয়েছেন এবং সেনাবাহিনী ক্ষমা না চেয়ে বিবৃতি দিয়ে এই মারটাকে জাস্টিফাইড করেছে এবং এরপরে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব আরো বেড়েছে। এখন ভবিষ্যতে আমরা দেখব যে যদি নতুন করে কোনো মুক্তিযোদ্ধার উপর হামলা হয়, তাহলে সেনাবাহিনী কি পদক্ষেপ নেয়।
যদিও অনেকেই বলতেছেন যে বর্তমান সরকার যেভাবে অন্যায়ভাবে এই লতিফ সিদ্দিকীকে জেলে ঢুকালো, আবু শহীদ খানকে জেলে ঢুকালো, অধ্যাপক কার্জন মজুর আলম পান্নাকে জেলে ঢুকালো, তাতে এই সরকার যে একটা এন্টি মুক্তিযুদ্ধ সেন্টিমেন্টের সরকার, এটা কিন্তু প্রমাণিত। যদিও আমি তা মনে করি না। আমি মনে করি যে ইউনূস সরকার অবশ্যই একটি বৈধ সরকার, গণ আন্দোলনের পক্ষের সরকার, কিন্তু তাদের নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে হলে এই ধরনের গ্রেপ্তারগুলোকে বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী আজ কয়েক মাস ধরে জেলে। আমি জানি না তার কি অন্যায়, সে তো একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। এখন এদেরকে ছেড়ে দিলে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, ছেড়ে দিলে পুনর্বাসন করবে, এখনো করে নাই। আপনি তো এই সন্দেহে একজন নারীকে দিনের পর দিন জেলে রাখতে পারেন না। অনেকে আমাকে বলবেন যে ভাই আপনি চুপ আওয়ামী লীগ। দেখুন ভাই, আমার লাইফে আমি শেখ হাসিনার বিরুদ্ধে এত কথা বলেছি, এটা কিন্তু খুব কম ইউটিউবাররাই বলেছে। আমি কাজী মিশন সবসময় সত্যের পক্ষে। যখনই বিএনপির উপর, জামাতের উপর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমি মিশন কোনোদিনই চুপ থাকি নাই। ভবিষ্যতে যদি আওয়ামী লীগের উপরে কোনো অন্যায় হয়, আমি চুপ থাকবো না, সেখানে আমি কথা বলবো, আমাকে বলতে হবে। তবে তবে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হোক অন্তত 10 বছরের ভিতরে, আমি তা চাই না। এবং শেখ হাসিনাকে আমি কখনোই বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না। তাকে ভারত দিবে না, ভারত রেখে দিয়েছে, রাখুক, সেখানেই থাকুক, কিন্তু এই শেখ হাসিনা